50 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো দেশে মার্শাল ল ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। আকস্মিক এই সিদ্ধান্ত দেশ জুড়ে বিতর্ক এবং প্রতিবাদের জন্ম দিয়েছে। প্রেসিডেন্ট ইউন সুক ইউল বলেন, দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করা হয়েছে। 3 ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল YTN에 দেওয়া জাতির উদ্দেশ্যে এক ভাষণে সামরিক আইন জারির এই ঘোষণা দিয়েছেন তিনি। সামরিক আইন জারির আকস্মিক ঘোষণায় প্রেসিডেন্ট ইউন সুক ইউল বলেছেন, উদার এবং সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য সামরিক আইন জারির পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি বলেন, বিরোধী দলগুলো সংসদীয় প্রক্রিয়া জিম্মি করে দেশকে সংকটের মাঝে ফেলে দিয়েছে। ইউন সুক ইউল বলেন, আমি উত্তরের কমিউনিস্ট শক্তির হুমকি থেকে মুক্ত কোরিয়ার প্রজাতন্ত্র রক্ষা, জনগণের স্বাধীনতা ও সুখ লুণ্ঠনকারী ঘৃণ্য উত্তর কোরিয়াপন্থী রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে নির্মূল এবং উদার সাংবিধানিক সুরক্ষার জন্য সামরিক আইন ঘোষণা করছি। সামরিক আইনের পক্ষে সাফাই গেয়ে তিনি আরও বলেন, জনগণের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ধ্বংসাত্মক রাষ্ট্রবিরোধী উপাদানগুলোর সৃষ্ট অস্থিরতার বিরুদ্ধে জাতির স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এটা অনিবার্য ছিল। সামরিক আইন জারি করায় জরুরি সময়ে দেশটির সামরিক কর্তৃপক্ষের শাসন চলবে এবং স্বাভাবিক নাগরিক অধিকার স্থগিত থাকবে। সামরিক আইন জারির পর দক্ষিণ কোরিয়ায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির সামরিক আইন বিষয়ক কমান্ডার পার্ক আনসো। যদিও দেশটির জাতীয় পরিষদের সদস্যরা গভীর রাতে সংসদে সামরিক আইন জারির বিরুদ্ধে এক ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য সংসদ ভবনের ভেতরে জড়ো হয়েছেন বলে দেশটির গণমাধ্যম খবর দিয়েছে। এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের কথা জানিয়েছেন। এ বিষয়ে পার্লামেন্টে ভোটের পর তিনি বলেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থান তিনি মেনে নেবেন। মন্ত্রিসভার বৈঠকের পর এই আইন প্রত্যাহার করা হবে। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইউন সুক ইউল বলেন, পার্লামেন্টের দাবির পরিপ্রেক্ষিতে আমি সামরিক আইন প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানিয়েছি। আবার এদিকে জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ইউন সুক ইউল সামরিক আইন জারি করার পর দক্ষিণ কোরিয়ায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মঙ্গলবার দেশটির সামরিক আইন বিষয়ক কমান্ডার পার্ক আনসু এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। বিবৃতিতে পার্ক আনসু বলেছেন, দক্ষিণ কোরিয়ায় সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এবং দেশের সকল গণমাধ্যম সরকারি পর্যবেক্ষণের আওতায় থাকবে। তিনি আরও বলেন, জাতীয় সংসদ, স্থানীয় কাউন্সিল, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল সংশ্লিষ্ট সংস্থার পাশাপাশি সমাবেশ ও বিক্ষোভ সহ সকল রাজনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। দেশের সকল গণমাধ্যম এবং প্রকাশনা সামরিক আইন কমান্ডের নিয়ন্ত্রণে থাকবে। গত প্রায় 4 মাস ধরে বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন পরিলক্ষিত হয়ে আসছে। এর মাঝেই এবার ঢাকা ইস্যুতে সরগরম ভারতের সংসদ অধিবেশন। জানা গেছে, সংখ্যালঘুদের নিপীড়নের কথিত অভিযোগে এবার বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের পাঠানোর প্রস্তাব উঠেছে ভারতের সংসদ লোকসভায়। 3 ডিসেম্বর মঙ্গলবার লোকসভায় এই প্রস্তাব উত্থাপন করেছে দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস TMC। এর আগে সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তৃতায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে একই ধরনের দাবি জানান মমতা। লোকসভায় দেওয়া বক্তৃতায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ভারতের সংসদে পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের বিবৃতি দাবি করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার একটি প্রস্তাব উত্থাপন করেছে এবং তারা এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে একত্রে কাজ করবে এবং কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবে। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করতে চাই। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানে সংখ্যালঘু এবং হিন্দুদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথেও দেশটি সংযুক্ত। আমরা যে আহ্বান জানাচ্ছি তা হলো, ভারত সরকার অবিলম্বে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘের কাছে আবেদন করুক। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর সংসদে এসে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের অবহিত করুন। আমাদের মুখ্যমন্ত্রী সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব উত্থাপন করে বলেছেন, ভারত সরকার যে সিদ্ধান্তই নেবে পশ্চিমবঙ্গ সরকার সেই সিদ্ধান্তে অটল থাকবে। আমরা একসঙ্গে কাজ করতে চাই। লোকসভায় দেওয়া বক্তৃতায় তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্য 1971 সালের মুক্তিযুদ্ধের আগে ও
দেশ ভাগের পরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে যাওয়া শরণার্থীদের কথা উল্লেখ করেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার পর লোকসভায় বাংলায় কথা বলেন বিজেপি দলীয় সংসদ সদস্য জগন্নাথ সরকার। এ সময় তিনি বাংলাদেশি হিন্দু হওয়াটা কোনো অপরাধ কিনা তা জানতে চান। এরপর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মমতা সরকারকেই দায়ী করেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তার বক্তব্য, বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের নির্যাতিত হতে হচ্ছে, এপারে এসেও শান্তি নেই। দিনের পর দিন অনুপ্রবেশকারীরা ঢুকে আমাদের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। সরকারি মদদেই হচ্ছে, তছনছ হচ্ছে সরকারি সম্পদ, ভাঙা হচ্ছে মন্দির। বেলডাঙ্গা, হাওড়া, উলুবেড়িয়ার মতো জায়গায় সরকারি মদদে দাঙ্গা ছড়াচ্ছে। উল্লেখ্য যে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ধর্ম ও বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানান। এ বিষয়ে ভারতের সংসদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকে বিবৃতিও দাবি করেন তিনি। 2024 সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী 100 নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিস্ময়করভাবে সে তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের রিক্তা আক্তার বানু। তিনি পেশায় নার্স, তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন তিনি। 3 ডিসেম্বর মঙ্গলবার তালিকাটি প্রকাশ করে বিবিসি। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে বাস করেন নার্স রিক্তা আক্তার বানু, যেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়। নিজের অটিস্টিক এবং সেরিব্রাল পালসি আক্রান্ত কন্যাকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে পারেননি বলে তিনি নিজের জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। রিক্তা আক্তার বানু লার্নিং ডিসেবিলিটি স্কুল এখন 300 শিক্ষার্থী ভর্তি করে এবং এটি প্রতিবন্ধিতার প্রতি সমাজের মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্কুলটি প্রাথমিকভাবে অটিস্টিক বা শেখার প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য নির্মিত হলেও এখন এটি বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য সেবা প্রদান করে। 2024 সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী নারীদের যে তালিকা প্রকাশ করেছে বিবিসি, তাদের মধ্যে রয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ, ধর্ষণ থেকে বেঁচে যাওয়া এবং ক্যাম্পেইনার জিসেল পেলিকট, অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিয়ান রেবেকা আন্দ্রাদে ও অ্যালিসন ফেলিক্স, গায়িকা রে, ভিজুয়াল আর্টিস্ট ট্রেসি এমেন, জলবায়ু ক্যাম্পেইনার আদেনিকে ওলাদোসু এবং লেখিকা ক্রিস্টিনা রিভেরা গার্জা। বিবিসি বলছে, ফিলিস্তিনের গাজা, লেবানন, ইউক্রেন এবং সুদানের প্রাণঘাতী সংঘাত এবং মানবিক সংকট থেকে শুরু করে বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক নির্বাচন পরবর্তী সামাজিক বিভাজনের সাক্ষী হওয়া পর্যন্ত নিত্য নতুন উপায়ে দৃঢ়তার পরিচয় দিতে হয়েছে নারীদের। বিবিসি 100 উইমেন উপরোক্ত পরিস্থিতিতে নারীদের উপর সৃষ্টি হওয়া প্রভাবকে স্বীকৃতি দিয়েছেন, যারা বদলে যাওয়া বিশ্বে তাদের দৃঢ়তার মাধ্যমে পরিবর্তনের জন্য কাজ করছেন। উল্লেখ্য যে 5টি ক্যাটাগরিতে 100 জন নারীকে বেছে নেওয়া হয়েছে। বিভাগগুলো হল জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি। এর মধ্যে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছেন বাংলাদেশের রিক্তা আক্তার বানু। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের বদৌলতে রাজনৈতিক পরিমণ্ডলে পরিবর্তন আসার পর ঢাকা ইসলামাবাদ সম্পর্ক পুনঃস্থাপনের রোডম্যাপ নিয়ে পরিকল্পনা শুরু করে পাকিস্তান। এবার এই সম্পর্ক উন্নয়নের দিকে যেন নিজেই হাত এগিয়ে দিল বাংলাদেশ। জানা গেছে, পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। উচ্চ মানসম্পন্ন এই চিনি আগামী মাসেই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। 3রা ডিসেম্বর মঙ্গলবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। কয়েক দশক পর দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির কাছ থেকে এত বিপুল পরিমাণে চিনি কিনল ঢাকা। এর আগে ভারতের কাছ থেকে চিনি কিনত বাংলাদেশ। দ্য নিউজ ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তানের কাছ থেকে 25,000 টন উচ্চমানের চিনি কিনেছে বাংলাদেশ, যা আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। কর্মকর্তাদের মতে, বহু দশক পর ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশে এত বিপুল পরিমাণে নিজেদের উৎপাদিত পণ্য পাঠাচ্ছে পাকিস্তানি চিনি শিল্প। উল্লেখ্য যে গত 2 ডিসেম্বর সোমবার আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে 530 মার্কিন ডলারে পৌঁছেছে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, এর আগে ভারত থেকে চিনি আমদানি করে আসছিল বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনের পর এই বছর কমপক্ষে 6 লাখ টন চিনি রফতানির চুক্তি করেছে পাকিস্তানের চিনি শিল্প। এর মধ্যে 70,000 টন চিনি পাকিস্তান থেকে পাঠানো হবে মধ্য এশিয়ার দেশগুলোতে। থাইল্যান্ড পাকিস্তানের চিনি শিল্প থেকে 50,000 টন চিনি কিনেছে। পাকিস্তানের চিনি ব্যবসায়ীদের কর্মকর্তা মজিদ মালিকের মতে, উপসাগরীয় রাষ্ট্র, আরব দেশ এবং আফ্রিকান দেশগুলোও পাকিস্তান থেকে চিনি কেনার চুক্তি করেছে। এই চিনি রফতানি থেকে পাকিস্তান 400 থেকে 500 মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। মূলত পাকিস্তানের চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য একটি প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম বলছে, দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের যৌথ প্রচেষ্টায় দেশের চিনি শিল্প সফলভাবে বিপুল পরিমাণ চিনি রফতানি করে চলেছে। এর আগে এসব চিনি আফগানিস্তানের মধ্য দিয়ে উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান এবং আজারবাইজানে পাচার হয়ে যেত। চলতি বছর পাকিস্তানের 80টিরও বেশি চিনিকল গত সোমবার থেকে চিনি উৎপাদন শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্বে দীর্ঘদিন থেকেই উত্তাল হয়ে আছে মধ্যপ্রাচ্য। তবে সাম্প্রতিক সময়ে দখলদার ইসরায়েলের আগ্রাসনের জের ধরে এই দুদেশের সম্পর্ক রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে থামাতে না পেরে যুক্তরাষ্ট্র বারংবার নিষেধাজ্ঞা নামক হাতিয়ার ব্যবহার করে থাকে। সম্প্রতি আবারও তেহরানের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, এবার দেশটির 35টি প্রতিষ্ঠান ও জাহাজকে টার্গেট করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ও জাহাজ আন্তর্জাতিক বাজারে ইরানিয়ান পেট্রোলিয়াম পরিবহনের জন্য ব্যবহৃত ছায়াবহরের অংশ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 1 অক্টোবর ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পরমাণু কর্মসূচি সম্প্রসারণের জবাবে 2 মাস আগে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এই নিষেধাজ্ঞাগুলো তার অনুরূপ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা দফতরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ বলেন, ইরান তার পেট্রোলিয়াম বাণিজ্য থেকে আসা রাজস্বকে তার পরমাণু কর্মসূচির উন্নয়নে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তির বিস্তার এবং আঞ্চলিক সন্ত্রাসী সহযোগীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহার করছে, যা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই ছায়াবহরের জাহাজ ও পরিচালকদের কার্যক্রম ব্যাহত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা এই অবৈধ কার্যক্রমগুলো সহজতর করে। ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্য ইতোমধ্যেই কঠোর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্রে এই প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করা হবে এবং তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবেন না মার্কিনিরা। অন্যদিকে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। যদি জ্বালানি যুদ্ধ শুরু হয়, তাহলে বিশ্ব প্রতিদিন প্রায় 1,20,00,000 ব্যারেল তেল হারাবে, যা বৈশ্বিক মোট উৎপাদনের প্রায় 10%। এর আগে গত অক্টোবরে ইরানের উপর আরও এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সেবার ইসরায়েলে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার শাস্তি হিসেবে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে বলে জানায়। ইরানের তেল বেচাকেনা এবং পরিবহনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও যানবাহন এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়। এই নিষেধাজ্ঞা আরোপের পর এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ওই কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তেহরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে ওয়াশিংটন। পরিশেষে এখন আমরা পদক্ষেপ নিচ্ছি, যাতে ইরান সরকার তেল বাবদ রাজস্ব আয়, তার পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়ন, সন্ত্রাসী প্রক্সি বাহিনী ও অংশীদারদের সমর্থন প্রদান এবং মধ্যপ্রাচ্যে সংঘাত জিইয়ে রাখায় ব্যয় করার ক্ষেত্রে বাধা পায়।